অনলাইনে যে প্রচারণা হচ্ছে, আপনারা বিএনপির বিরুদ্ধে যেভাবে বলছেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জুলাই চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, বিএনপি ফ্যাসিজমের দিকে যাচ্ছে, এটাতে আসলে মনে হয় না এনসিপি সংসদে 6টা আসন নিয়ে আছে, মনে হয় 600টা আসন নিয়ে আছে। এই অনলাইনের এই কি বলবো তুমুল ফাংশন দিয়ে আসলে আপনারা কি হাসিল করতে চান? হ্যাঁ, তুমুল যুদ্ধ দিয়ে, যুদ্ধই মপটা নাই বললাম আপনাদের আমি। আচ্ছা, এইটা ধরেন অনলাইনে যেহেতু তুমুলভাবে আমরা এটা করতে সক্ষম হচ্ছি, তাহলে বিএনপির সতর্ক হওয়া উচিত, বিএনপির আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত। যেহেতু অনলাইনে তুমুল জনপ্রিয়তা বিরোধী দলের ক্রমেই বাড়তেছে, তাহলে তো সতর্ক হবে তারা, যাতে আসলে সেটা তো নির্বাচনের আগেও ছিল। নির্বাচনের আগে তো আমরা অনলাইনে শুনলামই যে জামাতি ক্ষমতায় আসবে। না, এবার তো ধরেন মনে করেন নির্বাচন যেভাবে মানে অনলাইনে তো ধরেন একটা থাকেই, মানে আমি এটা বলছি, আপনি যদি এটাকে কোট করেন তাহলে এটাই তো আসলে আমার উত্তর হওয়া উচিত। অনলাইনে যা হয়, অনলাইনে সবটার উপরে বেস করে তো আসলে বাংলাদেশ চলে না। তবে অনলাইনে যে মতামতগুলো ক্রিয়েট হচ্ছে এবং অনলাইনে যে এইটা মানে অনলাইনে তো সাধারণ মানুষরা করতেছে, অ্যাক্টিভিস্টরা করতেছে। তারা কোথায়? তারা ওই যে সমাবেশ হলো, তাদেরকে তো দেখলাম না। মানে সমাবেশ 11 দল একটা সমাবেশ করলো, তাহলে এত মানুষ যে অনলাইনে ঝাঁপিয়ে পড়ছে, তারা সবাই তো প্রতিদিন রাস্তায় নামে না। বাহিনী কি সমাবেশ? সবাই তো প্রতিদিন রাস্তায় নামে না। সবাই আরেকটা ব্যাপার হচ্ছে যে বট বাহিনী তো সমাবেশে যেত। বট বাহিনীর কথা বললে বট বাহিনী তো সবারই আছে। যাদের শক্তি বেশি, যারা বেশি ইনভেস্ট করতে পারে তাদের আসলে এই কি বলে যে এই বাহিনীটাও বেশি, কারণ এটার জন্য অনেক টাকা পয়সা দরকার। আমি এটা নিয়ে কম বেশি পড়াশোনা করার চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগ এতদিন কেন টিকে থাকলো, কারণ কি। তা আমি খুঁজে পাচ্ছি যে এখানে আওয়ামী লীগের নাকি সিআরআই নামে একটা প্রতিষ্ঠান ছিল। আমি এটা সম্পর্কে খুব বেশি জানতাম না, মানে শুনতাম সিআরআই এরা চালায়, পরে জানছি যে এরা একটা বিরাট মানে এস্টাবলিশমেন্ট নিয়েছিল তারা, এবং এই মডেলটা তারা ফলো করতে হচ্ছে গিয়ে আরএসএস থেকে, বিজেপি থেকে ধার করা মডেল। এবং বিজেপির কনসালটেন্টরাও এসেও নাকি তাদের এখানে কিভাবে অনলাইনে তোমরা নিয়ন্ত্রণ ধরে রাখবা, মতামত উৎপাদন করবা, সেটার জন্য ট্রেনিং এগুলো এবং টেকনোলজিও তারা সাপোর্ট দিয়েছে। এটা আমি শুনেছি, এখন আমি সত্য মিথ্যা জানি না, কারণ এটা একটা পুরোপুরি একটা আন্ডারকভার। আমাদের এরকম কিছু নাই। আমি আপনার একদম মানে দাপ্তরিক ভাষায় বলতেছি, আপনাদের অনলাইনে এই যে দাবি বাড়াচ্ছেন মানুষজন, এটা সম্পূর্ণ সমর্থন, এটা আমি জনসমর্থন না, জনসমর্থন। আপনি যদি মানে বট আইডি ধরেন, যদি কিছু থেকে থাকে, এগুলো স্যাবোটাজও হতে পারে, আমি এগুলো জানি না। কিন্তু আমাদের এমনিতে যেটা হয়েছে, আমাদের এমনিতে যেটা সহমত লিখে না, আমাদের এমনিতে যেটা হয়েছে এটার একটা কারণ আছে, আমি বলি। আমাদের এমনিতে এটা যেটা হয়েছে যে আমাদের প্রচুর ইয়াং সাপোর্টার বেজ আছে, সে একদম সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে। এটা আমরা যখন জুলাইতে পদযাত্রা করছি তখন আপনারা দেখছেন যে প্রধানত ইয়াং সাপোর্টার, যারা একদম ইয়াং, মানে ধরেন স্কুল কলেজের বাচ্চারা, এরাই প্রধানত আমাদেরকে সাপোর্ট করেছে। এদের অনেকে হয়তো ভোটারই হয় নাই, কিন্তু সে তো অনলাইনে আছে কোনো না কোনো ফর্মে। এখন সেটা বৈধ না অবৈধ এই প্রশ্নে আমি যেতে চাচ্ছি না, কারণ এটা রাষ্ট্রীয় মানে পলিসি, কিংবা ফেসবুক গুগল কিভাবে তাদেরকে অ্যাকাউন্ট দেয় আমি জানি না। তো সেই জায়গা থেকে ধরেন একটা সাপোর্ট তো ধরেন ক্রিয়েট হয়, সেই জায়গাটা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা তো সত্য যে আমি যে পয়েন্টগুলো বললাম, আমরা তো এই ফ্যাক্টগুলো, যেমন আজকে আমি কিন্তু তারেক রহমান সাহেবকের ওই কি বলে যে ওই স্ক্রিনশট নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি। পোস্ট দিয়ে আমি এটা বলেছি যে এই যে বিশেষ কমিটি এই অধ্যাদেশগুলো ল্যাপস করতে চাইলো, গুমের যে অধ্যাদেশটা বিশেষত, এইখানে এই কমিটিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব ছিলেন, যিনি নিজে গুমের শিকার, এবং পার্লামেন্টে অন্তত আরও 2 জনের নাম আমি জানি, এর বেশি কেউ আছে কিনা আমি জানি না, যারা এখন সরকারি দলের বেঞ্চে বসেন। একজন হচ্ছে গিয়ে ইলিয়াস আলী সাহেবের স্ত্রী, আরেকজন হচ্ছে হুম্মাম কাদের চৌধুরী, ওনারাও গুম ছিলেন। তাহলে ওনারা এটাকে কিভাবে ডিল করবেন? এই গুমের যে ইয়েটা তারেক রহমান সাহেব কমিট করেছেন, ওনার ইশতেহারে এটা আছে। যেহেতু উনি কমিট করেছেন এবং যেহেতু দলটি বলছে যে আমরা এটা বিল আকারে নতুন করে উত্থাপন করব, আমরা সংসদে কথা বলবো, তাহলে সেই সময়টুকু আপনারা কেন আসলে গ্র্যান্ট করলেন না? এটা যথেষ্ট কারণ আছে না করার। কারণ হচ্ছে যে ওই একই কারণে উনি তো স্থানীয় সরকার বাতিল করলেন না, উনি তো ধরেন এই যে বিচার বিভাগের সচিবালয় জিনিসটাকে উনি করলেন না। এটার কারণ কি? কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে যে জায়গায় ক্ষমতা বাড়ে সেই জায়গাটা উনি ঠিক রেখেছেন, যে জায়গায় ক্ষমতা কমে জবাবদিহিতা বাড়ে ওই জায়গাটা ওনারা ঝুলিয়ে দিয়েছেন। ওই জায়গা থেকে তো আমরা প্রশ্নটা করছি, যে জায়গাগুলো ধরেন আমি 5টা পয়েন্ট বলি আপনাকে: বিচার বিভাগ, গুম, মানবাধিকার, তথ্য অধিকার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখনো সেই আগের মতো ফাসিনা যেভাবে আমাদের প্রত্যেকের ফোনকে ট্র্যাকিং করতো, ফোনকে সার্ভিলেন্সের মধ্যে রাখতো, সেইটার এগেনস্টে যে একটা আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে, তথ্য অধিকার আইন, সেটাকে তো ল্যাপস করা হচ্ছে।
এরপরে হচ্ছে যে দুদককে আগের মতো রাখতে চাওয়া হচ্ছে বলে আমরা মনে করতেছি, আমরা অভিযোগ করতেছি সরকারি দল কিংবা সরকার এসে বলুক যে এটা করছে না। এবং আরেকটা হচ্ছে স্থানীয় সরকারকে ওই যে বিশেষ পরিস্থিতির আইনটা করতে চাচ্ছে। শুনতে চাই আমি একটু ডক্টর শান্ত, আমি আপনার কাছ থেকে শুনতে চাই ফরিদুল হক যেটা বলছেন সেই প্রসঙ্গে আপনি কিভাবে কি উত্তর দেবেন? যেমন সার্ভেলেন্সের ব্যাপারটা বলেছে, সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির এই জায়গাটা অ্যাড্রেস করা উচিত কিনা? আর পাশাপাশি এই যে আপনার অনলাইনে আমরা দেখছি একদম আবার ইলেকশনের আগে যেরকম ছিল একটা প্রচারণা, আবার সেই প্রচারণা শুরু হয়েছে। ফরিদুল হক বললেন তাদের তরুণ অনেক সমর্থক আছে, কিন্তু তরুণ অনেক সমর্থকরা কি শুধু তাহলে, আমরা ম্যাক্সিমাম দেখি মন্তব্যগুলোর মধ্যে সহমত, সবাই সহমত লেখেন, তা তরুণরা একটি বাক্য সহমত বা একটি বাক্য কেন গুছিয়ে আলাদা করে লিখেন না? তাদের কথাগুলো কেন আলাদা হয় না? তো সেই জায়গা থেকে একটু শুনতে চাই যে আসলে এই হাইপ তুলে, এই হাইপকে আপনারা আসলে কিভাবে মোকাবেলা করবেন, আর হাইপ তুলে বা বিরোধী জোটও কি রাজনীতি করতে চায় বলে আপনি মনে করেন? প্রথমত এই সহমত যারা প্রকাশ করে এদেরকে আমরা একটা গ্রুপভুক্ত করে বলি সহমত ভাই। সব ভাইরা এক গ্রুপের এবং সহমত, সুতরাং এটা নিয়ে আলাদাভাবে ভাবার কিছু নাই। কিন্তু যে অপপ্রচার হোক বা প্রচার হোক অনলাইনে যে হয়, সেটাকে আবার গুরুত্ব না দেওয়ারও একেবারে কারণ নাই। যদিও অনেক টাকা খরচ করে আওয়ামী লীগ তাদের পক্ষে অনলাইনে প্রচারণা বাড়ানোর চেষ্টা করা, বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে, এসব করেও সফল হয় নাই, কারণ তাদের কাজে দেশের মানুষ গ্রহণ করে নাই। শুধু প্রচারণা দিয়ে কেউ টিকে থাকতে পারে না। ঠিক একইভাবে সরকারে যারা আছে তাদের কাজগুলোর প্রচারণা যেমন লাগবে, তার এগেনস্টে মিথ্যা প্রচারণা বেশি হলেই আবার তারা একেবারে তাসের মতো উড়ে যাবে, এমনও ভাবার কারণ নাই যদি তাদের কাজ সঠিক হয়। আজকে যে গুম নিয়ে যে সমালোচনাটা করা হচ্ছে, এইটাকে আমি বলি একেবারেই একটা প্রিম্যাচিওর ডিসকাশন এবং এদেরকে অ্যাকিউজড করা। কেন? বাংলাদেশে কিন্তু শুধু বিএনপির যত সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছে, বাকি সকল দল যোগ করে এক জায়গায় করলে তার শিখিয়ে নেওয়া হবে না। এবং আলোচিত নেতা চৌধুরী আলম বলেন, ইলিয়াস আলী বলেন, ছাত্রদল নেতা সুমন বলেন, জনি বলেন, এরকম আলোচিত যেসব গুমের ঘটনা, ক্রসফায়ার গুমের পরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেই রকম ঘটনাও অন্য কোনো দলে এতটা আলোচিত নেতা, শীর্ষ লেভেলের নেতাও হয়নি। সুতরাং বিএনপি গুমের বিষয়ে তাদের 31 দফার মধ্যে উল্লেখ করেছে। এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে সেটা বিএনপি না রাখলেই যে বিএনপি যে গুমের বিষয়ে ছাড় দিবে কাউকে এবং এই গুম খুনের বিচার হবে না বা গুম বিরোধী আইন করবে না, এইটা ভাববার কোনো কারণ নাই। একটু সময় দেন, ধৈর্য ধরেন। বিএনপি যদি শুধুমাত্র গুম নিয়ে প্রপার পজিশন না নেয়, তাহলে বিএনপি তাদের দলের নেতা কর্মীদের কাছে একটা বেঈমান সরকার বলে বিবেচিত হবে। তারেক রহমানের কোনো অ্যাটিটিউড, কাজ, কথা, তার যে ভিশন, কোনো কিছুতে আপনার মনে হয় সে এই স্পিরিটের বাইরে যাওয়ার মতো কোনো সিমটম তার মধ্যে আপনি দেখবেন না। সুতরাং আগাম সমালোচনা করে একটু ওই যে সংবাদ মাধ্যমে কিংবা এই যে ভার্চুয়াল মিডিয়া একটা হাইপ তোলার একটা চেষ্টা, এটা বাংলাদেশে যে পুরনো ধারার যে বিরোধিতার রাজনীতি, এটা তার একটা অংশ, আর কিছু না। এই জায়গাটায় আরেকটু বিরোধী জোটে সবাইকে দিয়ে একটু বসে কথা বলা যেত কিনা? বিশেষ কমিটিতে যে আলোচনাটা হয়েছে, বিশেষ কমিটির রিপোর্টটা যখন জমা দেওয়া হবে, আমি বিশ্বাস করি এবং আপনারা দেখবেন এর প্রত্যেকটা বিষয় নিয়ে জাতীয় সংসদে আলোচনা হবে এবং ওই আলোচনার সময় অনেকের মুখোশ উন্মোচিত হবে। ইন্টারিম গভর্নমেন্ট তো শুধু এইগুলোই অধ্যাদেশী করে নাই, মুক্তিযোদ্ধা কাউন্সিলের যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন যেটা করেছে সেটাও তো করেছে। ওইটা নিয়ে তো কান্নাকাটি শুরু করেছে কারা, সেটা তো ইতিমধ্যে আমরা বুঝতে পারছি যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা, এই রাজাকার, জামাতের নাম ওইখানে উল্লেখ করে, এইসব নিয়ে কান্নাকাটি তো শুরু হয়ে গেছে। এইটা তো জাতীয় সংসদে আলোচনা হবে। সুতরাং কে কোথায় বিরোধিতা করে আর কে কোথায় পক্ষ অবলম্বন করে, এই আলোচনা এখন সংসদের আলোচনা তো লাইভ টেলিকাস্ট হয়, মানুষ জেনে যাবে। আর একটা জিনিস আমি ছোট্ট করে শেষ করি, সেটা হলো সংস্কার নিয়ে যে এত কথা হচ্ছে এবং বিএনপিকে অ্যাকিউজ করছে, বেসিক্যালি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদকে টুইস্ট করে
গণভোটে এসে তারা এই প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা প্রতারণামূলক চালাকির আশ্রয় নিয়েছে। সেই প্রতারণামূলক চালাকির আশ্রয়ের কারণেই আজকে গণ অভ্যুত্থানের এই পক্ষের শক্তির মধ্যে সংস্কার নিয়ে বিভেদ তৈরি হচ্ছে, ভিন্ন মত তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে। বিএনপি জাতীয় সংসদে ওই জুলাই সনদের যেটা যেটা একমত হয়েছে তার প্রতিটা বিষয় জাতীয় সংসদে আলোচনার জন্য বিল আনবে, এবং সেই বিল আনলে আলোচনায় তখন দেখবেন যে বিএনপির আলোচনা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য। ওকে,